এখন আমরা জমি পরিদর্শনে গেলে ধানের শীষগুলি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ধানের শীষের উপরে আমরা বিভিন্ন রকম সবুজাভ বা হালকা হলুদ রঙের কিন্তু গুটি গুটি এবং রেণুযুক্ত কিছু আমরা গুটি দেখতে পাচ্ছি, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। আর এটিকে আমরা সাধারণত চলতি ভাষায় লক্ষ্মীর গু বলে থাকি, লক্ষ্মীর গু রোগ বা হলদি রোগ বলেই জানি। কিন্তু একে বিজ্ঞানসম্মতভাবে আমরা ফল স্মার্ট বা গ্রিন স্মার্ট বা আমরা লক্ষ্মী ডিজিজ অফ রাইস নামেই জেনে থাকি। আর এই যে আবহাওয়াটা, এই সময় কিন্তু আমরা এই লক্ষ্মীর গু রোগটির প্রকোপ কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এর জন্য এই যে ফেভারেবল কন্ডিশন কি, কোন সময় এটা বেশি বেড়ে ওঠে? এই সময় যখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, দিনের এবং রাতের মধ্যে যে তাপমাত্রার পার্থক্যটা অনেকটা বেশি এবং হালকা হালকা কুয়াশা শীত পড়তে শুরু করেছে, এই সময় কিন্তু এই লক্ষ্মীর গুয়ের প্রকোপ কিন্তু বেশি দেখা যায়। আর সাথে সাথে যখন ধানের এই সময় ফুল ফ্লাওয়ারিং স্টেজ কমপ্লিট করে ধানের কি হচ্ছে, মিল্কিং, অর্থাৎ যে ধানের মধ্যে দুধ ভরার প্রক্রিয়া শুরু হয়েছে, এই সময় কিন্তু দানাগুলি অনেক নরম থাকার কারণে সহজেই এই সমস্ত ছত্রাক দ্বারা আক্রমিত হয়ে যায়। আর ছত্রাক যে ছত্রাকটি এই লক্ষ্মীর গু রোগ সৃষ্টি করার জন্য দায়ী, সেই ছত্রাকটি হলো পুস্টিলোজিনোডি ভিরেন্স। এই ছত্রাকটি কি করে, আস্তে আস্তে এই নরম দানাগুলির মধ্যে অ্যাটাক করে তার নিজস্ব রেণু দ্বারা পুরো ধানের দানাটিকে কিন্তু ঢেকে ফেলে। আর যেই কারণে কিন্তু ওই ধানটিকে প্রথমে আমরা দেখতে পাই যে কিছু কিছু সবুজ রং, হালকা সবুজ রঙের একটা আবৃত স্ট্রাকচার, তারপরে কিন্তু আমরা দেখতে পাই হলুদ বা কমলা রঙের, আর কিছুদিন পরে আমরা দেখতে পাই কিন্তু কালো রঙের হয়ে যায় ওই স্ট্রাকচারটায়, ওই গুটিটি কিন্তু কালোর আকার ধারণ করে। আর এই সময় কিন্তু খুব বেশিভাবে দেখা যায়। যদি আমি বলে রাখা বাহুল্য, যদি আপনাদের জমিতে এই রোগের আক্রমণ অলরেডি হয়ে যায়, সেক্ষেত্রে খুব একটা আপনারা স্প্রে বা বিভিন্ন রকম কীটনাশক প্রয়োগ করে সুরাহা কিন্তু আপনারা পাবেন না। যেনারা কিন্তু এখনো কোনো কীটনাশক স্প্রে করেননি বা আপনাদের এলাকাতে প্রায়শই জমিতে দেখা দিচ্ছে, আপনার জমিতে এখনো পর্যন্ত দেখা দেয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছু পরিচর্যা কিন্তু নিতেই হবে। আর এই পরিচর্যাগুলি নিলে আপনি কিন্তু এই রোগ থেকে কিন্তু বাঁচতে পারবেন। আর এটা থেকে কিভাবে আমাদের কাছে ক্ষতি সাধন করে, এই ছত্রাকটি ওর উপরে কি হয় না, গুটি বেঁধে ওই দানাটিকে নষ্ট করে দেয় প্রথমত। দ্বিতীয়ত আরেকটি বড় যেটা আমরা ভেবে দেখি না, সেটা হচ্ছে আমরা যখন হারভেস্টার দ্বারা ধানকে আমরা যখন বাড়িতে তুলি বা ধানকে যখন আমরা কাটি, সেক্ষেত্রে কি হয় না, এই দানাগুলি যেগুলি ছত্রাক দ্বারা আক্রমণ হয়েছিল, যার উপরে বিভিন্ন কালারের আমরা গুটি দেখতে পেয়েছিলাম, আর আমাদের পুষ্ট দানাগুলি কিন্তু একসাথে মিশে যে তার রেণুগুলি কিন্তু একে অপরের সাথে মিশে যায়, যেই কারণে কিন্তু আমাদের বাকি যে পুষ্ট ধানগুলির সাথে এই ধানগুলি মিশে যায়, আমাদের বাজারের যে মূল্য সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। আর যে ক্ষেত্রে আমাদেরকে প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় এই রোগের জন্য। তাই সঠিকভাবে পরিচর্যা নেওয়াটা কিন্তু খুবই জরুরি। তো সঠিক পরিচর্যাটা কি? তো আমরা সাধারণত এই রোগটা কিন্তু আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি। আমরা বলে থাকি যখন আমরা ধানকে যখন বীজতলা রোপণ করছি, বীজতলা বানাচ্ছি, সেই সময় যদি আমরা ধানগুলির সাথে বীজ শোধন করে থাকি, সেই সময় তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব কিন্তু খুব কম দেখা যায়। কিভাবে দেখা, কি দিয়ে আমরা সাধারণত যদি কার্বেন্ডাজাইম বা অন্যান্য কোনো কন্টাক্ট ছত্রাকনাশক, যেগুলো স্পর্শজনিত ছত্রাকনাশক, আমরা সেগুলো দিয়ে যদি একবার বীজ শোধন করে ফেলি, সেক্ষেত্রে দেখা গেছে যে এটার কিন্তু প্রকোপ অনেক কমে যায়। দ্বিতীয়ত আমরা তো এখন বীজ শোধন করার আমাদের কাছে কোনো মানে ওই দিকে আমাদেরকে তাকিয়ে থাকলে হবে না, যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে ভেবে থাকলে হবে না। তাহলে এখন কি করতে পারি? এখন কীটনাশক রূপে আমরা কিন্তু জল গ্রুপের যে কোনো কীটনাশক, যেমন টেবুকোনাজল বা প্রোপিকোনাজল বা হেক্সাকোনাজল, আমরা বিভিন্ন নামে পেয়ে যাই। যেমন টিল্ট নামে পেয়ে যাব, আমরা কন্টাপ প্লাস নামে পেয়ে যাব, বা আপনারা যে কোনো এই জল গ্রুপের ওষুধ কিন্তু আপনারা কীটনাশক কিন্তু স্কিনে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটা কিন্তু আমরা সুরাহা পাই। এছাড়াও আপনারা যদি জল গ্রুপের ওষুধ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো কপার হাইড্রোক্সাইড, যেটা 2.5 গ্রাম প্রত্যেক লিটার জলে গুলেও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। অর্থাৎ আপনারা যদি 40 গ্রাম স্প্রে করেন, সেক্ষেত্রেও কিন্তু 35 থেকে 40 গ্রাম ড্রামে মিলিয়ে স্প্রে করেন বা চার্জারে মিলিয়ে স্প্রে করেন, সেক্ষেত্রে আপনারা সুরাহা পেতে পারেন। এছাড়া আপনারা পেয়ে যাবেন কবজ নামে, সেক্ষেত্রে
ক্লোরোথেনিলল, সেইটাও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনারা সুরাহা পেতে পারেন। আর এটা সাধারণত এই পরিচর্যা যে কোনো একটা আপনারা কিনে স্প্রে করুন, আপনারা সুরাহা পাবেন। এটা কিন্তু আপনারা ভেবে দেখা গেছে যে সাধারণত যে সমস্ত হাইব্রিড ভ্যারাইটির ধান, সেক্ষেত্রে কিন্তু এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। এবং সাথে সাথে এটাও দেখা গেছে যে যদি আমরা জমিকে কিছুদিন শুকোতে দিই, অর্থাৎ সঠিকভাবে সবসময় জল ভিজা না রেখে, জলে ডুবিয়ে না রেখে যদি শুকোতে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রোগ থেকে অনেকটা বাঁচতে পারি। তাই এই গুটি কয়েক পরিচর্যাগুলি করুন। আর জমিতে আপনার যে লক্ষ্মীর গু সমস্যা বা ফলস মার ডিজিজ, সেখান থেকে কিন্তু আপনারা সুরাহা পেতে পারেন। আপনাদের সকলকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই কৃষি উদ্যোগ ইউটিউব চ্যানেলে নতুন, আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমার এইরকম বানানো গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথমে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।